কিছুদিন আগে, সাম্প্রতিক সময়ে কিছু ফলাফল বেরিয়েছে। তো বিস্ময়কর ভাবে আমরা যেটি দেখছি যে জেনারেল ওয়াকার আসলে নিজেকেই নিজে আনস্টেবল করার চেষ্টা করছেন এমন একটি মনে হচ্ছে। সেটি কি তিনি নিজের ইচ্ছায় করছেন নাকি কেউ তাকে দিয়ে করাচ্ছে? এই প্রমোশন বোর্ডটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল কিছুদিন আগে, প্রায় 20-25 দিন আগে, 2 মাসের জন্য। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা এর কোনো কার্যকর কিছু দেখছি না। কারণ ধরেন দ্রব্যমূল্য বা চাঁদাবাজি বা আইন শৃঙ্খলা অনেক জায়গাতেই যে অবনতি, সেই জায়গাটায় সেনাবাহিনীর আরো দৃশ্যমান হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি না কি হচ্ছে। তো এই সার্বিক মূলত এই দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর 24তম ব্যাচের কর্মকর্তা মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। সুমন ভাই, যেমনটি বলছিলাম যে ধরেন ওয়াকার সাহেব কি নিজেই নিজেকে সংকুচিত করে আনতে চাচ্ছে, নিজেই নিজের বিপদ বাড়াচ্ছেন। যেমন আমি যদি আপনাকে বলি যে কুমিল্লা যিনি জিওসি ছিলেন তাকে ডিজিএফআই চিফ করা হয়েছে, এবং পরবর্তীতে আমরা যেটি শুনেছি হাসিনা পালিয়ে যাওয়ার আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে থাকবেন। তার মানে কুমিল্লা ক্যান্টনমেন্টে জিওসি তার সেই লেভেলের আস্থাভাজন হওয়ায় তিনি সেখানে থাকার একটা পরিকল্পনা করেছিলেন। তো সেই জিওসি কে এনে ডিজিএফআই তে বসানো, ডিজিএফআই এর সাবেক যে জাস্ট ওনাকে সরিয়ে যাকে সরানো হয়েছে ফায়েজ সাহেব হচ্ছে। তো আপনি কিভাবে দেখেন? আপনি তো খোঁজ খবর রাখেন, ওয়াকার সাহেবকে এগুলো নিজের ইচ্ছায় করছেন নাকি তাকে দিয়ে কেউ করাচ্ছে? তিনি কেন নিজেই নিজেকে সংকুচিত করে আনতে চাচ্ছেন? এটা হচ্ছে আমার প্রশ্ন, আপনার কাছ থেকে শুনি। আপনার যে প্রিলিউডটা ছিল সেটার সাথে আমি আসলে এটা আমারও একটা কনসার্ন, এবং অবশ্যই বাংলাদেশের জনগণের একটা কনসার্ন যারা এই ব্যাপারে খোঁজ রাখে। বাট একটা জিনিস একটু বলি, হয়তো আপনি বলছেন জেনারেল ওয়াকার নিজেকে সংকুচিত করে রাখছেন, বাট ওভারঅল যে প্রমোশন বোর্ড হইলো এবং তার সাথে সাথে সম্পর্কিত যে পোস্টিং গুলা, ঢাকার ভিতরে গুরুত্বপূর্ণ জায়গায় কাউকে নিয়ে আসা বা গুরুত্বপূর্ণ জায়গা থেকে কাউকে সরা দেওয়া, আমার কাছে কিন্তু জিনিসটা একটু অন্যরকম মনে হয়। মনে হচ্ছে বরঞ্চ জেনারেল ওয়াকার আরো বেশি করে তার কর্তৃত্বটা আর্মির মধ্যে এস্টাবলিশ করছেন। এখন কার কর্তৃত্ব সেটা আমরা প্রশ্ন করতে পারি যে একটা, বাট উনি একটা কর্তৃত্ব এস্টাবলিশ করছেন। আর এই জায়গাটাতে আমরা সবসময় চাচ্ছিলাম যে হ্যাঁ, আমরা বলছিলাম যে জেনারেল ওয়াকার আর্মিতে আপনার কমান্ড এস্টাবলিশ করেন ভালোভাবে, দৃঢ়ভাবে, যাতে এই পতিতা হাসিনা সরকার এবং তার দোসররা তাদের যেই অন্যায় অবিচার সেগুলোর সাথে যারা সরকারি সেনাবাহিনীর ভিতরে যারা আছে তাদেরকে বিচারের আওতায় আনা যায়, সেটা আমাদের দাবি ছিল, এবং সেই জন্য আমরা চাচ্ছিলাম উনি কর্তৃত্ব এস্টাবলিশ করবেন। বাট দেখেন, কর্তৃত্বটা যখন আমি নেই সেখানে এস্টাবলিশ করার জন্য, যদি বুঝি যে উনি যাদেরকে আনছেন তারা ওনার প্রচন্ড আস্থাভাজনদেরকে আসলে উনি বিভিন্ন জায়গায় বসাইছেন, তো তাদের ভূমিকা ছিল কি গত 15 বছরে এবং বিশেষ করে গত 2 মাসে, সেটাও কিন্তু আমাদেরকে আবার বিবেচনায় আনতে হবে যে আমি ইম্পর্টেন্ট জায়গায় লোকজন আনলাম, তার অ্যাকচুয়ালি কি পজিটিভ রোল প্লে করবে। আপনি জেনারেল জাহাঙ্গীরের কথা বলেছেন, হ্যাঁ, জেনারেল জাহাঙ্গীর ইনফ্যাক্ট জেনারেল মঈনুল আহমেদের সময় থেকেই তিনি যে পদ বা পদবিতে ছিলেন বিভিন্ন জায়গায়, প্রতিটা ক্ষেত্রে তার যে বিশেষত্বটা হচ্ছে তিনি ক্ষমতার খুব কাছাকাছি সবসময় যারা তাদের সাথে ছিলেন, মানে তারা তাকে আস্থাভাজন হিসেবে মনে করে। কেন মনে করে? জেনারেল জাহাঙ্গীর ইজ ইয়েস বস, যে কোনো প্রশ্ন ছাড়া যে কোনো আদেশকে মেনে নেয়। মানে আমরা কিন্তু 1996 সালে যখন জেনারেল নাসিম একটা অভ্যুত্থানের চেষ্টা করলেন, ব্যর্থ অভ্যুত্থান যেটাকে বলা হয়, তখন কিন্তু একটা জিনিস আমরা আর্মিতে জিনিসটা ক্লিয়ার হয়ে নেই যে আদেশ বা লফুল কমান্ড বলতে কি বোঝায়। যে আমরা লফুল কমান্ড জিনিসটা তখন ক্লিয়ার করে নিলাম যে হ্যাঁ, আমি আমার উপরস্থ কমান্ডার এর আদেশটা শুনবো যদি সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না হয় অথবা জনগণের বিরুদ্ধে না যায়, সেটাই হচ্ছে একটা লফুল কমান্ড বা আইনগতভাবে সিদ্ধ একটা আদেশ, যেটা আমি অবশ্যই মানব।
বাট এর বাদে যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক অথবা জনগণের ইন্টারেস্টের বিপরীতে যায়, সেখানে আমি অবশ্যই কোশ্চেন করব। কোশ্চেন করে যদি লাভ না হয় তখন আমি সেটা মানবো না, অথবা আমি সেখানে পদত্যাগ করব। সেটা কিন্তু আমি যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং তারপর থেকেই ছিল। তো জেনারেল জাহাঙ্গীরের ব্যাপারে কুমিল্লাতে উনি জেনারেল অফিসার কমান্ডিং থাকা অবস্থায় রিসেন্টলি আন্দোলনের সময় আমার মনে আছে গত একটা অনুষ্ঠানে আপনি আমি আলাপ করেছিলাম যে কিছু অভিযোগ ছিল ফরমেশনের, জেনারেল ওয়াকার যখন অ্যাড্রেস করেছিলেন তখন, যে বিভিন্ন ফরমেশন কমান্ডার বা জিওসি দের ভূমিকা, বিতর্কিত ভূমিকা। সেখানে কিন্তু জেনারেল জাহাঙ্গীর বা 33 পদাতিক ডিভিশনের নাম আছে। আমি যেহেতু সেখানে সশরীরে কোনো কিছু দেখি নাই, বাট অভিযোগ আছে, এবং সেটা আমরা আশা করেছিলাম এই অভিযোগগুলোর তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি তার মানে তদন্ত হয়তো হয়েছে বা হয় নাই, বাট ডিজিএফআই এর মতন গুরুত্বপূর্ণ একটা জায়গায় জেনারেল জাহাঙ্গীরকে বসানো হয়েছে। যেমন জাহাঙ্গীরকে আমি যতদিন চাকরিতে ছিলাম পছন্দ করতাম, বিকজ সে খুব আমার কাছে ছিল, আমার একদম অনুজ বা কনিষ্ঠ সেই হিসাবে। বাট আমাদেরকে মনে রাখতে হবে যে ঠিক আছে, জেনারেল ফয়েজ হয়তো ডিজিএফআই ডিজি হিসেবে তার দায়িত্বটা পালন করার ক্ষেত্রে অত্যন্ত উদাসীন ছিলেন, আমি সরাসরি বলবো। জেনারেল ফয়েজ উদাসীন ছিলেন বা কিছু রোল প্লে করতে পারেন নাই, বাট তার জায়গায় আমি জেনারেল জাহাঙ্গীরকে নিয়ে আসলাম, যার বিভিন্ন 2007 সাল থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন পদ পদবি এবং বিভিন্ন আদেশ ফলো করার ক্ষেত্রে যে বিতর্কগুলো আছে সেগুলো সমাধান না করে এত গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসাটা আমি মনে করি প্রশ্নের একটা অবশ্যই জায়গা আছে। জেনারেল ফয়েজের ব্যাপারে আপনি যে জিনিসটা বলেছেন, জেনারেল ফয়েজকে আমরা বলি যে ঘটনা টাইপ জেনারেল আমরা বলতাম, সবসময় সবাই বলে, আমি জানি। জিনিস বেসিক্যালি হচ্ছে কি, উনি সবসময় ওনাকে কিন্তু আপনি কোনো খারাপ কাজ, অন্যায় বা কোনো কিছু লেবেল করতে পারবেন না। আমি বলতে পারবো না যে জেনারেল ফয়েজ এই অন্যায় করেছে, এই গুম খুনের সাথে জড়িত, নো। উনি সবসময় নিজেকে বাঁচাই একটা জায়গায় উঠবার চেষ্টা করেছেন। ওনাকে আমরা বলি ক্যারিয়ার অফিসার, মানে প্রফেশনাল না, ক্যারিয়ার মানে নিজের আখের গোছানোর জন্য, উপরে যাবার জন্য যা করা দরকার যতটুকু উনি সেটা করবেন। 90-এর জিওসি কিন্তু বদল হয় নাই, জেনারেল মঈন, যার ব্যাপারে আমি সুমন ভাই, আমি জাস্ট একটু অ্যাড করি। আপনি যে বলছিলেন যে ওয়াকার সাহেব আসলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছেন, আপনার কাছে এটি মনে হচ্ছে, কিন্তু পাশাপাশি এই প্রশ্নটাও আসে, উনি 9 কোনো পরিবর্তন করেন নাই, উনি 46 ব্রিগেডে কোনো পরিবর্তন করেন নাই। তো মানে যে জায়গাগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, এবং আফটার 5th অগস্ট 9 ভূমিকা আগেও ভালো ছিল না, পরবর্তীতে ভালো ছিল না, এবং 9 কিন্তু অনেক অভিযান করতে বাধা দিয়েছেন জিওসি। তো এখন পতিত হাসিনার যারা দোসর, যারা তার অনুগত, তাদেরকে ওয়াকার সাহেব যদি না সরান বা তাদেরকে যদি ক্ষমতায়িত করেন, তো উনি কি করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছেন? কারণ ওয়াকার সাহেব খুব ভালোভাবেই জানেন যে হাসিনা যদি কোনো কারণে বা তার কেউ যদি কোনো কারণে ক্ষমতায়িত হয় বা পাওয়ারে ফিরে আসে, প্রথম টার্গেট হবেন ওয়াকারুজ্জামান। তো সেই জায়গাটায় উনি কি নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছেন, নাকি নিজেকেই মানে বিপদগ্রস্ত করছেন? মানে এটা আমি বুঝতে পারছি না। যে আপনি বলেন 9 ডিভিশন নিয়ে বলছেন, আপনার এই কথাটাতে আমি, সেটা হচ্ছে আপনার, আমার অথবা অন্য কারো পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মনে করি যে ওনার ভালোর জন্য আপনি বলছেন যে ওনারই তো বিপদ যদি মানে সঠিক লোকদের না বসাই হাসিনার দোসরদেরকে রেখে দেওয়া হয় বা বসানো হয়। এখন আমি আবার বলতে চাই যে জেনারেল ওয়াকার কি আবার এইভাবে জিনিসটা দেখছেন কিনা সেটা একটা প্রশ্ন। ওনার কাছে হয়তো উনি কমফোর্টেবল তাদেরকেই নিয়ে, এবং ভবিষ্যৎ যে একটা ভয়ঙ্কর জিনিস আপনি বললেন, ওনার কাছে হয়তো কোনো কারণে সেটা ভয়ঙ্কর না মনে হতে পারে, যদি ওনার ভিতরে ভিতরে অন্য ভাবে জিনিস উনি চিন্তা করেন। আমি ওনার সাইকিতে যাচ্ছি না, আমার আপনার সাইকিতে এটা ভয়ঙ্কর, অবশ্যই ওনার জন্য শুধু না, দেশের জন্য, সেনাবাহিনীর জন্য এগুলা ভয়ঙ্কর। বাট উনি হয়তো জিনিসগুলাকে অন্য কোনো ভাবে চিন্তাও করতে পারেন। তো জেনারেল ফয়েজের ব্যাপারে আমার বেশি কিছু বলবার নাই, বাট অবশ্যই জেনারেল রেজানুর খানকে আওয়ামী লীগের সময় যেভাবে প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল, দেন ব্রিগেডিয়ার, দেন মেজর জেনারেল করা হলো কয়েক মাস ব্যবধানে, যেটা আর্মির সাথে যায় না। আমি মনে করি সেইভাবে কোনো প্রমোশন হওয়া উচিত না। প্রশাসনে বা যে কোনো জায়গায় মিনিমাম একটা র্যাঙ্কে একটা ওপিআর বা বাৎসরিক যে প্রতিবেদন তার
কাজ কেমন করেছে, তার যোগ্যতা কি, সেগুলোর যে ইভ্যালুয়েশন থাকে সেটার ভিত্তিতে অবশ্যই পরবর্তী প্রমোশনটা হওয়া উচিত। বেসামরিক প্রশাসনে বা জনপ্রশাসনে দুর্ভাগ্যজনকভাবে তারা এই জিনিসটা মানে না নিজেদের আখের গোছানোর জন্য, বাট আমরা মনে করি সেনাবাহিনীতে এই ব্যত্যয়টা হওয়া উচিত না, কোনোভাবে না। ইভেন হাজার যোগ্য হলেও তাকে অবশ্যই একটা বাৎসরিক প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করে তারপরে পরবর্তী র্যাঙ্কে নেওয়া উচিত। দেন 9 ডিভার্জেন্সির ব্যাপারে আপনার যে সংখ্যা সেটা একই, এবং আমি কিন্তু জেনারেল মঈনের সাথে আমার চাকরি করার সুযোগ হয়েছে, মানে এই জেনারেল মঈনুল খানের কথা যেটা বলছি, উনি 9 ডিভিজিওসি, উনি আপনার সাথে কথা হলে উনি খুব একজন মৃদুভাষী এবং অত্যন্ত ভদ্রলোক একজন অফিসার। সেই ভদ্র লোক একজন অফিসার যার নামের সাথে এবং বিশেষ করে তার ভূমিকাটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আমরা যেই কজন জেনারেলের কথা এখন আলাপ করলাম তার মধ্যে সম্ভবত ওনার ভূমিকাটা বিভিন্ন প্রশ্নবিদ্ধ, এবং শুধু 5ই আগস্ট পূর্বের না, 5ই আগস্ট পরবর্তী আমাদের যেই কিছু দু একটা সমস্যা হয়েছিল যেগুলা এখন পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে নিষ্পন্ন করা যায় না জাতীয়ভাবে, অনেকেই সেই ক্ষেত্রে তার ভূমিকাকে দেখে যে উনি হয়তো সেটার জন্য দায়ী বা সেটা ওনার সমাধানের সুযোগ থাকলে উনি করেন নাই। এখন ইন জেনারেল কিন্তু কনক ভাই আমি বলবো যে এই যে জিনিসগুলো আপনি দেখেন তার বাদে যারা আছে, জেনারেল মাইনুর, মেজর জেনারেল মাইনুরকে 24 পদাতিক ডিভিশন থেকে প্রমোশন দিয়ে অনেকে 8 ব্লকে দেওয়া হয়েছে। জেনারেল মুশফিককে যে এমএস ছিল তাকে পাঠানো হয়েছে 24 পদাতিক ডিভিশনে। জেনারেল কাইয়ুমকে আনা হয়েছে এনটিএমসি তে, সেখানেও কিন্তু দেখেন আপনি মাত্র 1.5 মাসও হয়নি সেখান থেকে যে এনটিএমসির যে মহাপরিচালক ছিলেন জেনারেল রেদওয়ান, তাকে সরাই নিয়ে যাওয়া হলো। এইসব ওভারঅল দেখে কিন্তু আমি বলছি যে উনি ওনার যারা তাকে বলবে ইয়েস, কোনো প্রশ্ন করবে না, বা যেটা আমরা বলি ডেভিলস অ্যাডভোকেট, যে আমি একটা টিমে থাকলে আমি অবশ্যই সেই একটা প্রশ্ন করব যেটা মানে যাতে বিপদ থেকে বাঁচা যায়, আগে একটা প্ল্যান বি করে রাখা যায়, বা আমি যেটা কাজটা অ্যাকশনটা নিচ্ছি সেটা সঠিক কিনা কাউকে না কাউকে প্রশ্ন করতে হয়। সেই ধরনের প্রশ্ন করার উনি কাউকে রাখলেন না কিন্তু ওনার আশপাশে। তো সেটাও কিন্তু একটা কমান্ডের জন্য সুখকর না বা বিপজ্জনক। আর আমি যদি আপনি অ্যালাউ করেন যে ওভারঅল যে প্রমোশনের বা পোস্টিং প্রমোশন বোর্ড যেটাকে বলা হয়, সবাই বলছে যে গত 15 থেকে 20 বছরের মধ্যে সব থেকে রাজনৈতিক প্রভাব মুক্ত একটা প্রমোশন বোর্ড এবার হয়েছে, যেখানে লেফটেন্যান্ট কর্নেল থেকে জেনারেল পর্যন্ত প্রমোশনটা হয়েছে। এবং আমি বলি যে টেকনিক্যালি হ্যাঁ রাজনৈতিক প্রভাব মুক্ত, এবং আমরা যেটাকে বলি ট্রেস, যে অফিসারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে যে পয়েন্ট পায় তারা সেই হিসাবে যেই প্রমোশনের নিয়ম, এবং সেটা কিন্তু অত্যন্ত একটা সিস্টেমেটিক সায়েন্টিফিক একটা পদ্ধতি যার মাধ্যমে এটা হয়ে আসছে। বাট দেখেন গত পতিত হাসিনা সরকারের সময় তারা যে জিনিসটা করেছে, তাদের তো মাথায় শয়তানি বুদ্ধি প্রচুর ছিল। তারা করলো কি, র্যাব, বিজিবি, এনএসআই, ডিজিএফআই এই সমস্ত জায়গাতে তারা তাদের পছন্দের লোককে তাদের সুবিধার জন্য বসাইছে। সেই বসানোর সাথে সাথে আবার তারা নিশ্চিত করলো কি যে সেখানে উপরস্থ যে কর্মকর্তা তাদেরকে বলে দেওয়া হলো যে এরা আমাদের পছন্দের লোক, তাদের ওপিআর বা তাদের পয়েন্ট বছর শেষে যে প্রতিবেদন সেখানে সর্বোচ্চ দিবা। সেইটা সর্বোচ্চ দেওয়ার ফলে জিনিসটা হয়ে গেল কি, তারা ট্রেসে তাদের থেকে অনেক যোগ্য লোক তারা ওই সমস্ত জায়গায় খানার জায়গায় কাজ করে নাই, তারা নর্মালি ইউনিটে কাজ করেছে বা ফরমেশনে কাজ করেছে, তারা কিন্তু পয়েন্টে অটোমেটিক্যালি পিছাই গেছে। সুতরাং এখন যে নির্বাচন পরিষদ, সেনা নির্বাচন পরিষদ যারা এই প্রমোশনটা দিল, তারা বলতে পারে টেকনিক্যালি তারা বলছে যে হ্যাঁ আমরা অত্যন্ত নিরপেক্ষ একটা করেছি, পয়েন্টের ভিত্তিতে করা হয়েছে। বাট আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, পয়েন্টেই প্রথমে যে অফিসাররা এর থেকেও হয়তো যোগ্য ছিল তাদেরকে বিভিন্নভাবে পিছনে ফেলে দেওয়া হয়েছে, যে আপনি পয়েন্টে যদি নিরপেক্ষভাবে এই জিনিসটা চিন্তা করেন তারা আসবে না। তো এই শেখ হাসিনার মারপ্যাচ গুলা আর্মি বুঝবে না, এটা স্বাভাবিক।
বাট এই মানবিক দিকটা অবশ্যই চিন্তা করা উচিত ছিল এই প্রমোশনে। আমি জানি যে অনেকে যোগ্য, অনেকে বাদ পড়ে গেছে, খুব অযোগ্য বা খুব খারাপ কাউকে প্রমোশন দেওয়া হয় নাই, বা খুনি টাইপের কাউকে প্রমোশন দেওয়া হয়নি, সেটা একটা ভালো দিক। বাট এই ধরনের কিন্তু ধরেন যারা বঞ্চিত তারাও তো জাস্টিস পেল না আর কি, যারা বঞ্চিত হয়েছে গত 15 বছরে তাদের ব্যাপারে কিন্তু এমনি এক্সট্রা কোনো ইয়ে ছিল না। এখন এটা হচ্ছে যে আমাদের আইনি উপদেষ্টা জনাব আসিফ নজরুল যেভাবে বলেন যে আইন তো অন্ধ, আইন তার মতন করে চলবে, সুতরাং আইনের নিয়ম অনুযায়ী আমি আমার সম্পাদক মাহমুদুর রহমান ওনাকে আমরা আমাদেরকে জেলে ভরতে হচ্ছে জামিন সরাসরি না দিয়ে। যে এখন আমি তো ইচ্ছে করে হাইকোর্ট দেখাতে পারি, তাই না? উনি আইনের লোক, উনি হাইকোর্ট দেখাবেন। তেমনি ভাবে সেনা বাহিনী বলতে পারে, বর্তমান জেনারেলস বলতে পারে যে দেখো আমরা আমাদের কোনো প্রভাব মুক্ত না থেকে আমরা সিস্টেম অনুযায়ী চলার চেষ্টা করছি, এত 15-16 বছর পরে এই প্রথমবারের মতন আমরা সিস্টেম অনুযায়ী চলছি। বাট সেই সিস্টেমটাকে যে ডক্টর করা হয়েছে, সেটাকে অল্টার করে একটা খুব গভীর একটা ষড়যন্ত্রের মধ্যে থেকে মেধাবী এবং যোগ্য অফিসারদেরকে নিচে রেখে পয়েন্ট গুলো দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়ে, এবং বাৎসরিক প্রতিবেদনে তাদেরকে হাই পয়েন্ট দিয়ে র্যাব, ডিজিএফআই, এইসব এনএসআই নোংরা জায়গাগুলোতে নোংরা যাদেরকে রাখা হয়েছিল তারা পয়েন্ট অনেক আগায় গেছে। সেটা বলছে যে আইন অন্ধ, তিনি বলবে আমরা সিস্টেম ফলো করি। তো এটা আনফরচুনেট, বাট হয়তো আমার মনে হয় কিছু একটা বিবেচনার সুযোগ এখনো আছে। তবে সুমন ভাই, আমি একটু ডিফার করি আপনার সাথে। আইন অন্ধ না, আইন খুব ভালো দেখে এবং আইনের কোনো চশমাও লাগে না আইন দেখতে আর কি। কারণ ধরেন আইন শিশুদের জন্য একরকম, বয়স্কদের জন্য একরকম, মহিলাদের জন্য একরকম, মাহমুদুর রহমানের জন্য একরকম, সাবের হোসেন চৌধুরীর জন্য একরকম। অর্থাৎ আইন কিন্তু আইন চোখে দেখে, কিন্তু আইন চোখে দেখে দেখে সিদ্ধান্ত নেয়। মাহমুদুর রহমান জেলে যায়, সাবের হোসেন চৌধুরী রিমান্ডের মধ্যে 5টা হত্যা মামলা থেকে জামিন পেয়ে যায়। তো এইসব বাজে কথা বলতে লাভ নাই। আর এখন তো ভাই ওইটা একটা বিপ্লব পরবর্তী অবস্থায় আপনি এইসব কাহিনী কাকে শোনান, মানে কারা শুনতে চায় এগুলা? মানে আমার মনে হয় অনেকে আছেন শুনবার জন্য। বাট আমি একটা জিনিস বলি, কিন্তু দিন শেষে আমার কাছে কিন্তু জিনিসটা একদিক থেকে ভালো মনে হয়েছে। দেখেন, মইনুল হোসেন সাহেব, ইত্তেফাকের যে সম্পাদক মন্ডলীর সভাপতি, এবং মাহমুদুর রহমান, ওনারাই কিন্তু গত মানে স্বাধীনতা পরবর্তী সময় সাংবাদিক নির্যাতিত সাংবাদিকের জায়গায় ওনারাই দুইজনের সাথে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে, ব্যারিস্টার মনির হোসেন এবং মাহমুদুর রহমান। তো ওনাদের যে ইমেজ, সেইটার জন্য যদি আমরা বলি, আপনি যেটা বললেন যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখানো হয় আইনটা কতটুকু দেখতে পারে চোখ খুলে, কতটুকু বন্ধ করে থাকে। বাট ওকে, এখন তারা বলছে যে আইন এই অনুযায়ী করা হয়েছে, তার মানে আমার প্রত্যাশা থাকবে মাহমুদুর রহমান 4টা দিন ভিতরে ছিলেন, উনি কষ্ট করেছেন, বাট উনি কিন্তু জাতির জন্য একটা উপকার করে গেছেন। জাতি এখন বলতে পারবে ঠিক আছে, যদি তুমি এইভাবেই বলো যে এই কড়াকড়ি ভাবে এই বিদ্যমান আইনটা এইভাবে মানতে হবে, তুমি সবার ক্ষেত্রে মানো, রাইট? সেখানে সাবের হোসেন চৌধুরীর ক্ষেত্রে তুমি মানো নাই, তাহলে সেটা কি ছিল? এখন আমরা কিন্তু প্রশ্ন করতে পারবো, মানে আমরা তো কেউ পথ তৈরি করি, আমাদের বুকের রক্ত দিয়ে একটা রাস্তা তৈরি করি। মাহমুদুর রহমান সেটা করলেন, ব্যারিস্টার মনির হোসেন সেটা করেছেন। আমাদেরকে সেখানে দাঁড়ায় ওনারা বলছেন যে এইবার আমি কষ্ট করলাম, আমি বললাম যে ঠিক আছে তোমার কি অন্ধ আইন আছে আমাকে দেখাইলা, তার মানে এখনো অন্ধ না কেন বাকিদের ক্ষেত্রে? হত্যা মামলা, 5টা হত্যা মামলা যার, সে কিভাবে রিমান্ডের মধ্যে জামিন পেয়ে যায়, এগুলা মানে আইনের শুধু ব্যত্যয় না, ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ আইনের। তো ডক্টর ইউনূসের মিলিটারি সেক্রেটারিকে নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে, মেজর জেনারেল ফেরদৌস। মেজর জেনারেল ফেরদৌস আমার অনুজ, মানে সে, আমি তাকে প্রচন্ড স্নেহ করতাম যতদিন তাকে চাকরিতে দেখেছি, এবং তাকে আমি চিন্তা করতাম যে একটা জিনিয়াস আর্মিতে, মানে পড়াশোনা বা বিদ্যা বুদ্ধি এদিক থেকে তুলনাহীন বলা যায়। বাট আমি আসলেই জানতাম না তার যে কানেকশনস গুলা বা পলিটিক্যাল কানেকশনস গুলা, এবং যতটুকু কথা শোনা যাচ্ছে আমার মনে হয় জিনিসটা গভীরভাবে চিন্তা করা দরকার। এখন আমি তো এখানে বসে চিন্তা করতে পারবো না, সে তাকে আপনি কোনো কিছুতে ট্যাগ করতে পারবেন না, গুম খুন কোনো কিছুর সাথে। বাট আবার একই কথা যে আমি তাদের কাছের লোক যাদের ভিতরে ভিতরে একটা পরিকল্পনা করে সেই খুনি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাথে লোকজনকে আবার পুনর্বাসনের সুযোগ বা চিন্তা থাকতে পারে, আমরা অবশ্যই সেই জায়গাটাতে সাবধান হব, এবং অন্তত পক্ষে তাদেরকে আমরা দূরে সরে রাখবো যে জায়গা থেকে তাদের কিছু করবার
আমাদের দিক থেকে আমরা বলবো ভয় আছে, অবশ্যই দূরে সরে রাখবো, সেটা ইম্পর্টেন্ট। এখন জনগণ